সালে রাশিয়ার সাথে করা $1 বিলিয়ন সামরিক সরঞ্জাম কেনার ডিলে বিমান বাহিনীর চয়েস লিস্টে MiG-21M থাকলেও তা পূরণ হয়নি। তারপর বিমান বাহিনী 16টি Yak-130 ম্যানেজ করতে। अस्सलाम वालेकुम वीवर, बहुत ही ज्यादा इम्पोर्टेंट वीडियो है। बांग्लादेश की एयरफोर्स का Yak-130 फाइटर जेट, आज उसके बारे में वीडियो होने वाली है। बहुत ही ज्यादा वीवर इम्पोर्टेंट वीडियो है बांग्लादेश के पावरफुल किस्म के फाइटर जेट के रिलेटेड। तो बिना टाइम वेस्ट किए वीडियो को स्टार्ट करते हैं। 2013 সালে রাশিয়ার সাথে করা $1 বিলিয়ন সামরিক সরঞ্জাম কেনার ডিলে বিমান বাহিনীর চয়েস লিস্টে MiG-21M থাকলেও তা পূরণ হয়নি। তারপর বিমান বাহিনী 16টি Yak-130 ম্যানেজ করতে সক্ষম হয়। বর্তমানে Yak-130 বাংলাদেশে বিমান বাহিনীর সবচাইতে অধিক ব্যবহৃত ট্রেনার। 3টি Yak ক্র্যাশ করা সত্ত্বেও আরও Yak কিনতে আগ্রহী বাংলাদেশ বিমান বাহিনী। ক্র্যাশ হওয়া 3টি Yak-130 এর রিপ্লেসমেন্ট হিসাবে আরও 3টি নতুন Yak-130 পাবে বিমান বাহিনী। অর্থাৎ বর্তমানে সার্ভিসে থাকা 13টি Yak সহ আরও 11টি Yak-130 পাবে বিমান বাহিনী। তখন ইয়াকের সংখ্যা গিয়ে 24-এ উন্নীত হবে। কিছু ডিফেন্স পেজে অথবা ফেসবুকের কিছু ডিফেন্স পেজে প্রায় Yak-130 নিয়ে পোস্ট দেওয়া হয়। সেখানে কিছু আবাল গোত্রীয় প্রাণী নিশ্চিতভাবে কমেন্ট করে বাংলাদেশের এই বিমানের দরকার কি ছিল, এই বিমান না কিনে মাল্টিরোল কেনা দরকার, আমাদের দরকার MiG-35, সুখোই 35, গ্রিপেনের মতো বিমান, আর সরকার কিনছে Yak-130। তাদের উদ্দেশ্যে বলবো, আরে ভাই থামেন, ঘোড়া না কিনে যদি ঘোড়ার গাড়ি কিনেন তাহলে কেমনে কি। তো চলুন ছোট্ট ইন্ট্রোর মাধ্যমে শুরু করা যাক কেন আদরের রাশিয়ান ফ্লাইং আইকন Yak-130 বিমান বাহিনীর জন্য খুবই গুরুত্বপূর্ণ, আর যুদ্ধক্ষেত্রে এর ভূমিকায় বা কি রূপ। ঘোড়া না কিনেই ঘোড়ার গাড়ি কেনার কথা বলছিলাম এই কারণে, বাংলাদেশ সরকার 8টি MiG-29 কিনে যথেষ্ট একটি শিক্ষা পেয়েছিল। কারণ MiG-29 অত্যন্ত জটিল এবং উচ্চ পর্যায়ের মেশিন, যেগুলোকে অপারেট করতে প্রয়োজন হয় দক্ষ পাইলটের। 8টা মিগের পাইলট অনেক সময় ব্যয় করে, সম্ভবত ইউক্রেন থেকে MiG-29 চালানোর শিক্ষা পেয়েছে। আর এই জন্যই বাংলাদেশ সরকারকে পে করতে হয়েছে মোটা অঙ্কের টাকা। তাই বাংলাদেশ সরকার সহজে পাইলটদের ট্রেনিং দেওয়ার জন্য বিমান বহরে যোগ করার সিদ্ধান্ত নেয় Yak-130 এর। আর ইতিমধ্যে নেক্সট জেনারেশন জেট কেনার কথা সবাই জানেন, আর জাতীয় সংসদেও MRCA কেনার ব্যাপার উত্থাপিত হয়েছে। Yak-130 মূলত অ্যাডভান্স জেট ট্রেনার ক্রাফট। জি হ্যাঁ, অ্যাডভান্স জেট ট্রেনার, যা দিয়ে জেট বিমান চালানোর ট্রেনিং দেওয়া হবে। আর এই বিমান চালানোর মাধ্যমে একজন পাইলট রাশিয়ান হাই রেটেড মেশিনগুলো সম্পর্কে ধারণা পাবে, চতুর্থ জেনারেশনের এবং তার চেয়ে পরের মেশিনগুলো সম্পর্কে, এবং এর সম্যক ধারণা লাভ করবে। এমনকি পঞ্চম প্রজন্মের সুখোই পাক FA চালানোর ট্রেনিংও নিতে পারবে একজন পাইলট এটার মাধ্যমে। আপনারা জানেন কিনা, বাংলাদেশ বিমান বাহিনী আমেরিকার কিছু পুরাতন F-15 এবং F-16 কিনতে চেয়েছিল, তবে বাংলাদেশকে F-15 এবং F-16 দিতে রাজি না হয় বাংলাদেশ সরকার রাশিয়ান মেশিনগুলোর দিকেই আগ্রহী হয়, যার সূত্র ধরে MiG-29 গুলো বাংলাদেশে আসে। তারপরে এসেছিল MiG-21 এর চায়না ভার্সন F-7, কিন্তু MiG-29 বাদে বাংলাদেশের বাকি বিমানগুলো ছিল সর্বোচ্চ 3.5+ জেনারেশনের। তাই L-39 দিয়ে জেট ট্রেনিং এর কাজ চলছিল এতদিন। এদিকে রাশিয়ান এয়ারফোর্সগুলোও কিন্তু জেট ট্রেনার হিসাবে কাজ চালাচ্ছিল L-39 দিয়ে। তাদের এই প্রোগ্রামটা ছিল মূলত US নেভির T-45TS প্রোগ্রামের মতোই, যেখানে US নেভির পাইলটরা জেট বিমান চালানো শেখার জন্য ব্যবহার করত T-45 ট্রেনার। রাশিয়ানরা আস্তে আস্তে সুখোই আর মিগ সিরিজের উন্নতি সাধন শুরু করে, এবং এর ধারাবাহিকতায় আবিষ্কৃত হয় সুখোই 27, MiG-29, MiG-31 ইত্যাদি বিমানগুলো। রাশিয়ান এয়ারফোর্স এবং অন্যান্য আর্মড ফোর্স ফ্লাইং উইংগুলো এখন একটু উন্নত জেট ট্রেনার বিমানের প্রয়োজনীয় অনুভব করে। রাশিয়ান এয়ারফোর্স এবং অন্যান্য আর্মড ফোর্সের ফ্লাইং উইংগুলো তখন আরেকটু উন্নত জেট ট্রেনার বিমানের প্রয়োজনীয়তা অনুভব করে। তারা স্বাভাবিক নিয়মে প্রোটোটাইপের জন্য আদেশ দেয়। প্রোটোটাইপগুলোতে স্থান পায় সুখোই 54, M200, MiG-1, MiG-80 এবং Yak-UTS। এদের মাঝে MiG-1, MiG-80 এবং Yak-UTS চয়েস করা হয়, বাকিগুলো বাদ দিয়ে দেওয়া হয়। এই প্রোটোটাইপ নিয়ে কাজ করার সময় ইতালিয়ান এক কোম্পানি এসে যোগ দেয়, এবং ইকোলোভো সেই কোম্পানি একত্রে কাজ শুরু করে। যৌথ এই প্রজেক্টের সফল প্রোটোটাইপ তৈরি হয় দুইটি, একটি রাশিয়ার জন্য, অপরটি ইতালির জন্য। পরবর্তীতে MiG-1, MiG-80 কে হটিয়ে Yak-130 এর প্রোটোটাইপই জয় হয়। গঠনে হালকা পাতলা ছোট্ট দেখতে এই বিমানকে নিয়ে নাক ছিটকালেও এর অনন্য ফিচারগুলো কারো মাথা ঘুরিয়ে দেওয়ার জন্য যথেষ্ট।
গ্লাস ককপিট, ট্রেনি পাইলটের সিটের অবস্থান, অপারেটিং সিস্টেম সবই উন্নত। আর লাইট অ্যাটাক এয়ারক্রাফট হিসাবেও এটি বেশ ভালো। যুদ্ধকালীন সময়ের জন্য এটি 9টি হার্ড পয়েন্টে বিভিন্ন অস্ত্রশস্ত্র বহন করতে পারে। এর অস্ত্র বহন ক্ষমতা 3000 কেজি, যেখানে মিগ-29 বহন করতে পারে 3500 কেজি। গ্রাউন্ড অ্যাটাকার বাদে আমাদের L-39 খুব সহজেই রিপ্লেস করতে পারবে। রাশিয়া বাদে একমাত্র আলজেরিয়ান এয়ারফোর্স 16টি ইয়াক-130 ব্যবহার করে। সিরিয়া 2014 সালের শেষ নাগাদ তাদের প্রথম ব্যাচ পায়, আর বাংলাদেশ পায় 2015 সালে। 88-র বন্যা আর 91-এর জলোচ্ছ্বাসের পানিতে বাংলাদেশ অনেকগুলো বিমান হারিয়েছে, যেগুলো ধাক্কা এখনো বাংলাদেশ কাটিয়ে উঠতে পারেনি। সেই সম্পর্কে আমার চ্যানেলে একটি ভিডিও রয়েছে, যা ডিসক্রিপশন বক্সে দিয়ে দেওয়া হলো। বলা বাহুল্য, স্বল্প অর্থনৈতিক অবস্থা নিয়ে বাংলাদেশ যে বিমানগুলো কিনেছে তা প্রশংসার দাবিদার। বাংলাদেশ সরকার এখন শুধু ট্রেনি এয়ারক্রাফটগুলোই কিনছে, যেগুলো পরবর্তীতে শক্তিশালী একটি এয়ারফোর্স গড়তে সহায়ক হবে। আমার মতে বাংলাদেশ সরকার ও বাংলাদেশ বিমান বাহিনীর এই পদক্ষেপ বেশ ভালো একটি পদক্ষেপ, কারণ বাংলাদেশ পরবর্তীতে চীন থেকে Z10 এবং রাশিয়া থেকে সুখোই সিরিজের 30 কিংবা 35 এবং মিগ-35 কিনবে। ট্রেনি বিমানগুলোর কারণে পরবর্তী बहुत ही जबरदस्त, बहुत ही ज्यादा शानदार किस्म का बांग्लादेश की एयरफोर्स का याक-130 फाइटर जेट है, और बांग्लादेश चाहेगा इससे भी ज्यादा एडवांस लेवल के फाइटर जेट को फिजाइया का हिस्सा बनाया जाए। बहुत ही जबरदस्त किस्म का ये भी फाइटर जेट है, लेकिन बांग्लादेश की जो नीड है इस टाइम वो जदीद फाइटर जेट की है। तो अगर आप लोगों को मजीद इंफॉर्मेटिव वीडियो देखनी है, जल्दी से हमारे चैनल को सब्सक्राइब कर लीजिएगा। मिलते हैं आपसे नेक्स्ट वीडियो में इंशाल्लाह, तब तक के लिए अल्लाह हाफिज।